গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্নেহালিনীজ ব্লগ। তো কয়েক মাস ধরে আমি কোনো ব্লগ দিতে পারিনি। এক্সাম ছিল, তারপরে পড়াশুনোর চাপ ছিল, কলেজ ছিল, তো সেই কারণে আরও অন্যান্য অনেক কারণ ছিল যার জন্য ব্লগ শ্যুট করা হয়নি। আর ব্লগও আমি একা একাই শ্যুট করি, তো সেরকম কেউ করে দেওয়ার মতোও নেই যে করে দেবে। তো ভাবলাম এখন তো পুজো শুরু হয়ে গেছে, প্রচুর ঠাকুর দেখবো, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো সেই জন্য আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে তৃতীয়া, সবাইকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম। তো আজকে সন্ধ্যা থেকে প্ল্যান করেছিলাম আমি আর গুড্ডু যে বেরোবো, যেহেতু স্যাটারডে ওর অফিসটা ছুটি থাকে, কিন্তু সন্ধ্যা থেকে মানে এমন বৃষ্টি শুরু হয়েছে যে আমরা বেরোতে পারিনি। এতক্ষণে রেডি হয়ে জাস্ট বৃষ্টিটা একটু থেমেছে, এখন বেরোবো। কোনো প্ল্যান নেই যে কোথায় যাব বা কী ঠাকুর দেখবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে কোথায় যাব এখনও কোনো প্ল্যান নেই, তো গেলে তো তোমরা দেখতেই পাবে। তো আগে চলো, বাইরে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্ট্রো শ্যুট করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, কোথায় কোথায় যাই আর কি আজকে প্যান্ডেল ওপেনিং করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো বাড়ি থেকে বেরোনোর পর আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি রাস্তায়, ডাইরেক্ট আমরা চলে এসেছি দমদম পার্ক তরুণ সঙ্ঘে। এখানে এসেই তো দেখছি একদম প্রচণ্ড ভিড়, লাইন ছিল, অল্পই ছিল, কিন্তু ভালো, মোটামুটি ভালোই লোক ছিল। বৃষ্টি হওয়ার পর যে এতটা লোক হবে আমি ভাবতে পারিনি। তো এই যে কিছুটা যাওয়ার পর এই যে হচ্ছে ওদের এবারের থিম মুক্তধারা। এই যে বিভিন্ন চারিদিকে আমাদের বন্যা হয়, সেটা কেন হচ্ছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা পাহাড়ি এলাকার মানে সিন এখানে তুলে ধরা হয়েছে। মানে পাহাড়ি এলাকায় যেরকম ওই পাহাড়ের ওপর বাড়িগুলো থাকে, সেইটাকেই এখানে খুব সুন্দরভাবে লাইটিংয়ের মাধ্যমে আর তাদের হাতের কাজের মাধ্যমে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর একটু যেতে যেতেই সামনের দিকে এই যে মায়ের মূর্তিটা খুবই সুন্দর ছিল। ওই যে মাথা দিয়ে যে জলটা পড়ছে মায়ের, মানে মুক্তধারা, সত্যি নামটা সার্থক। তো ওখান থেকে বেরোনোর পর খিদে খিদে পাচ্ছিল, তো যাওয়ার সময় এই ফুচকার দোকানটা দেখলাম, তো ভাবলাম অল্প করে একটু ফুচকা খাওয়া যাক। আর অতটা ভালোও ছিল না যে অনেক খাবো। তো যেহেতু ফুচকা খেয়ে পেটও ভরেনি, মনও ভরেনি, তো সামনে যেতে যেতেই এই দোকানটা ছিল। এখানে অনেক কিছুই ছিল, তো এখান থেকে আমরা নিয়েছিলাম একটা চিকেন কাটলেট। গুড্ডু বললো চিকেন কাটলেট খাবে, আর আমি বললাম আমি কিছু খাবো না, যেহেতু ফুচকাটা খেয়েছি আর অতটা ভালো লাগছে না, তো তোমার থেকে আমি একটুখানি খাবো, জাস্ট টেস্ট করে দেখবো যে কেমন টেস্টটা। তো খাওয়ার পর টেস্টটা খুব সুন্দর ছিল, দারুণ। আমার রিয়াকশানটা দেখেই বুঝতে পারবে যে আমার দারুণ লেগেছিল, দারুণ। তো সবাই যদি এখানে আসো ট্রাই করবে ডেফিনেটলি, খুব সুন্দর এই দোকানের খাবারগুলো। আর আমি ওকে তখন বলছিলাম যে ফুচকাটা একদম ভালো ছিল না, আমার একদমই ভালো লাগেনি খেয়ে। তো এরপর আমরা চলে এসেছি দমদম তরুণ দল। এবার ওদের ভাবনায় আছে সাদা নীল। ইতিহাসের পাতায় আমরা অনেকেই পড়েছি নীল বিদ্রোহের কথা, নীল চাষের কথা। তো এবছরের ওদের ভাবনায় সবার সামনে ওরা তুলে ধরেছে সেই নীল বিদ্রোহ এবং নীল চাষিদের কথা, নীল চাষের কথা। তো ওদের ভাবনাতে যেটা ছিল না, খুব সুন্দর। মানে আমি তো সামনে থেকে দেখেছি, তোমরা যখন আসবে তখন তোমরাও দেখতে পাবে প্রত্যেকটা জিনিস এতটা ভাবে নিখুঁত, দারুণ। ঢুকতেই আমরা দেখতে পাই যে একটা রানী ভিক্টোরিয়ার একটা মূর্তিও ওখানে করা আছে। আর চারিদিকে নীল চাষ নিয়ে বিভিন্ন ধরনের কথা, নীল বিদ্রোহ নিয়ে বিভিন্ন ধরনের কথা, ইংরেজদের বিভিন্ন ধরনের পোশাকও এখানে তুলে ধরা হয়েছে। কোনোটা রং করা আছে, কোনোটা রঙিন নেই, মানে অনেক পুরনো হয়ে গেছে, একটা মানে সেই চকচকে ব্যাপারটা নেই। তো একটা খুব সুন্দর, দারুণ লেগেছে, দারুণ। আর এই যে এদিকে বাঁদিকে এই যে সিনটা করা আছে, এটাতে অনেক কিছু মানে খুবই সুন্দর লাগছে। একটা পালতোলা নৌকাকে ওখানে দেখানো হয়েছে। আর এই যে এইদিকে আছে যে দুটো বুননের যে চাকা হয় সেটা। আর সামনেই যেতে যেতে যেটা দেখলাম, যেটা অসাধারণ লাগলো, একজন মানুষ সেখানে বসে মানে বুননের কাজগুলো করছে, যে এত সুন্দরভাবে দেখিয়েছে ওরা, মানে সত্যি সত্যি খুব সুন্দর, দারুণ দারুণ। আর এরপরে আমরা চলে এসেছি মাতৃ প্রতিমার দিকে। সেটাকেও এবার ওরা নীলের মধ্যেই রেখেছে, যেহেতু ওদের থিমটা নীল সাদা, তো ওদের মাতৃ প্রতিমাটাও নীলের ওপরে আছে। খুব সুন্দর, দারুণ। আমার তো খুব খুব সুন্দর লেগেছে, যেহেতু নীল চাষ, নীল বিদ্রোহ বইয়েই পড়েছি, তো সেটা সামনে থেকে দেখে দারুণ লেগেছে।
তো তারপর আমরা ওখানে বেশি সময় নষ্ট না করে চলে এসেছি আমাদের পরবর্তী পূজা মণ্ডপে, যেটা ছিল দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি। তো এই যে আমরা এবার চলে এসেছি দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটিতে। এটাই হচ্ছে ওদের মেন এন্ট্রি। এখনও কাজ চলছে, কাজ এখনও শেষ হয়নি। তো ওদের এবার ভাবনায় আছে তরঙ্গ, তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো ওদের এবারের ভাবনা। দাদা এগিয়ে যাবেন, সামনে একটু এগিয়ে যাবেন। এই যে হলো দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির মায়ের মূর্তি। এই জায়গাটা অসম্ভব সুন্দর, মায়ের মূর্তিকে ঘিরে একটা সার্কেল ঘুরছে, মানে খুবই সুন্দর লাগছিল। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, রাত অনেকটাই হয়ে গেছে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনগুলোতে যেতে হবে, দেখা যাক এরপরে আমরা কোথায় যাই। তো বলতে বলতে এবার আমরা চলে এসেছি নতুন একটা প্যান্ডেল, অর্জুনপুর আমরা সবাই ক্লাব। তো ওদের এবার ভাবনাই ছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে সংবিধান। ঢুকতেই আমরা ডান দিকে যেটা দেখতে পাচ্ছি, একটা বাইকে প্রচুর জিনিস লোড করা আছে, সেটা জাতির মাধ্যমে রাউন্ড রাউন্ড ঘুরছে। তো এখানে একটা যে নতুন ভাবনা ওরা তৈরি করেছিল, সেটা ওরা একটা পারফরমেন্স করে দেখাচ্ছিল, যেটা ছিল অসাধারণ, খুবই সুন্দর। তো আমিও চাইবো সেই পারফরমেন্সের একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিতে, যাতে তোমরাও দেখে কিছুটা বুঝতে পারো। শম্ভু পাহাড়ের বৌমল ভ্যানে করে গ্রামে নিয়ে যাব। কত দূর? অনেক দূর, যেখানে মানচিত্র শেষ হয়েছে। অন্য দেশ, অন্য দেশ। অর্ডার, অর্ডার, দয়া করে আমার কথা শুনুন। আমরা তো শুনছি, অনন্তকাল শুনছি। আমাদের সোনার শব্দ তুমি পাও না? নেই শম্ভু, কাঁধে করে নিয়ে যেতে পারবি? পাহাড় কেটে খাদান হবে, খাদান কেটে রাজপথ। শম্ভু পাহাড় কোথায় যাবে? শহরে নেবে রাজপথ। চাকাটা থামাতে পারবি? তো আশা করি পারফরমেন্সের মাধ্যমে তোমরা পুরো থিমটাকে বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় আমি শর্টসে তোমাদের এটা পোস্ট করে দেবো, পুরো ভিডিওটা আমার কাছে করা আছে। তো দেখতে দেখতে আমরা নতুন একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি। এটা হলো দমদম পার্ক ভারত চক্র। এবারের ওদের থিম ছিল জামদানি। আমরা তো বাঙালি, বাঙালি মানেই শাড়ি, শাড়ি সম্পর্কে তো আমাদের প্রচুর ধারণা, আর সেটা যদি জামদানি হয়, আশা করি প্রত্যেকটা মেয়ে জামদানি শাড়ি সম্পর্কে জানে বা পরতেও ভালোবাসে। আমি তো ভীষণভাবে জামদানি শাড়ি পরতে ভালোবাসি। তো এখানে ওদের এবারের থিম ছিল জামদানি আর তাঁত, মানে জামদানি আর তাঁত শাড়িটা যাতে আমাদের এখনও ঐতিহ্যে ধরে রাখা যায়, তো সেটাই ওরা আমাদের সামনে তুলে ধরেছে। পুরো প্যান্ডেলটাতে এত সুন্দর নিখুঁত হাতের কাজ ছিল। আশা করি এগুলো সবই হাতের কাজ। প্রতিটা দিক, একদিক থেকেও চোখ ফেরানো যাচ্ছে না। আর পুরো প্যান্ডেলটা ছিল পুরো হোয়াইট, এত সুন্দর ছিল। আর এই ছিল ওদের মায়ের মূর্তি, অসাধারণ একটা মূর্তি। মায়ের মুখটা দেখে মানে সত্যি প্রাণটা মানে একদম ভরে যায়, দারুণ। আর এদিকে বিভিন্ন ধরনের কাজ ওদের তুলে ধরেছিল, যেমন কেউ তাঁত বুনছে, মহিলারা যে কাপড়ের ওপর ডিজাইনের কাজগুলো করে, সেরকম ধরনেরই প্রচুর পুরনো দিনের ছবি এখানে দমদম পার্ক ভারত চক্র আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছে। তো ওখান থেকে বেরোচ্ছিলাম, আর সামনেই ছিল একটা ছোলে ভাটুরের দোকান, যেটা দেখে কুট্টু দাঁড়িয়ে পড়লো, কারণ ও ওটা খাবে। তো আমাকে বলছিল তুমি খাবে, বললাম না তুমি এক প্লেট নাও, আমি ওখান থেকে একটুখানি খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন। আমি খাবো না, আমার পেট অনেক ভরা আছে, আর এখন অত রাতও হয়নি যে খেতে হবে।
ছোলে ভাটুরের মতো। আর রাত্রিবেলা এইসব খাওয়া ঠিকও না। ওর তো এইসব দেখলে মনে হয় যেন পৃথিবীর মানে স্বর্গ পেয়ে গেছে। ওর আর কিছু চায় না। ওর বাড়ির খাবার ভালো লাগে না, কিন্তু ওর রাস্তার খাবার এইসব ছোলে ভাটুরে, ফিশ ফ্রাই এগুলো ওর খুব ভালো লাগে। অবশ্য ওর জন্য আমারও একটু একটু খাওয়া হয়। তো তারপর ওখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। তো এরপরে আমরা চলে এসেছি দমদম পার্ক যুবক বৃন্দ। ওদের এবারের ভাবনাই ছিল ভিটে মাটি। তো ভিটে মাটি বলতে আমরা সেই আগেকার দিনে গ্রাম্য পরিবেশকেই বুঝি, যেটা এখন প্রায় হারিয়ে গেছে। গ্রামের যে থিমটা সেটাই ওরা এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আগেকার দিনে যে গ্রামে যে আমাদের মা মাসি ঠাকুমারা যে আসন বুনতো নিজেদের হাতের, সেটাকে এখানে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। আমাদের বাড়িতেও প্রচুর আগেকার আমার দিদার বোনা অনেক 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 আসন আছে। দিদা এখন নেই, কিন্তু সেই স্মৃতিগুলো না এখনও থেকে গেছে। তো মা সেগুলোকে এখন অনেক যত্ন করে ধুয়ে দিয়েছে, যে এইগুলো আর কখনো ফিরে আসবে না। এখনকার তো আমি পারি না আসন বুনতে, বা আসন কিভাবে বোনে সেটা আমি জানিও না। এখানে দেখলাম এখানে প্রচুর ধরনের আসনগুলো আছে, বর আসন, ময়ূরপুচ্ছ আসন, এগুলো বিভিন্ন ডিজাইন। এদিকেও আছে ভাষা ফোর, কদম ছাটি, ছাঁটা ফুল, এগুলো ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। আর এখানে কিছু স্ট্রাকচারও করে দিয়েছে যে একজন মহিলা বসে আসন বুনছে। তো দারুণ দারুণ ছিল। পুরনো দিনের একটা গ্রাম্য পরিবেশকে আমরা খুঁজে পেয়েছি এখানে। আর এই যে পুরনো দিনে আচারের মানে বয়াম, আগেকার দিনে তো আচার তৈরি করে কাঁচের বয়ামে রেখে ছাদে রোদে দেওয়া হতো। আর সামনের দিকে এখানে একটা আছে পুরনো দিনে যে বাড়ি হতো, সেখানে একটা খাট, একটা নর্মাল একটা সাদাসিধে আলমারি, আলনা, ড্রেসিং টেবিল দিয়ে, মানে সিম্পলভাবে যেটা রাখা যায়। এখনকার তো প্রচুর মডিউলার অনেক কিছু বেরিয়েছে, কিন্তু এই গ্রামের যে ধাঁচটা না, সেটা খুবই সুন্দর, মানে দারুণভাবে ফুটে উঠেছে। এদিকেও আছে বিভিন্ন ধরনের আসনের কাজ, খুব সুন্দর, দারুণ একটা ব্যাপার লেগেছে। এখন বাজে রাত 1:24। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কটা বাজে? 8:30, 8:30 এরকম হবে। তো এখন আমরা আছি অবশেষে শ্রীভূমিতে। ভিড় তো আমরা এখন হাঁটছি সেই লাইনে নেই, সামনে দেখা যায় কতটুকু থাকে। আর শ্রীভূমির লাইটিং তো খুব সুন্দর, মানে প্রত্যেকটা লাইটিং খুব দারুণ হয়। সেম না, একটু চেঞ্জ থাকে, মানে প্যাটার্নটা লাইটিংটা প্রতি বছরই সুন্দর হয়, এটাই হচ্ছে লাইটিংটা দেখি। এরপরে আমরা আরো ভালো ভালো জায়গায় যাব। তো ফাইনালি অনেক অনেক ভিড় ঠেলে আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এবারের ওদের থিম ছিল তিরুপতি বালাজি। সামনে থেকে অসাধারণ লাগছিল, মানে অসাধারণ। লাইটিংয়ের কাজটা দেখে মন একদম মনে হচ্ছে যেন আসল তিরুপতি বালাজি মন্দিরের কাছেই দাঁড়িয়ে আছি। আমি কখনো আসল তিরুপতি বালাজি মন্দির দেখিনি। তো তোমাদের মধ্যে যারা যারা দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা সত্যিই কি আসল তিরুপতি বালাজি মন্দিরের মতো হয়েছে কিনা। তবে খুব সুন্দর লাগছিল। তো এই যে ভেতরে ঢুকেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃদর্শন, দারুণ। এখানকার ঠাকুর নিয়ে তো কোনো কথাই হবে না, মানে অসাধারণ একটা সাবেকিয়ানার সাজ থাকে মা দুর্গার, খুবই ভালো লাগে, খুবই সুন্দর। এটা দেখার জন্যই তো এত এত মানুষ এত লাইন অতিক্রম করেও দাঁড়িয়ে থাকে। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম দক্ষিণদ্বার ইউতে। এবারের ওদের ভাবনায় ছিল সিংহবাহিনী। ভারতীয় বাংলা চলচ্চিত্রের পরিচালক তপন সিংহের 100 বছর জন্মদিনের পূর্তিতে তারা এই থিমটা সবারই সামনে প্রেজেন্ট করেছে। তো আমার তো খুব ভালো লেগেছে। তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদের সাথেও শেয়ার করে নিই।
তো তারপর আমরা ওখান থেকে সোজা চলে এসেছি তেলেঙ্গানা বাগান সার্বজনীন, যেটা মেবি উল্টোডাঙায়, আমার খুব একটা ভালো জানা নেই, কারণ আমরা দুজনা ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম, তো আমি জাস্ট আইডিয়া করলাম ওটা উল্টোডাঙার কাছেই হবে। তো এবার তেলেঙ্গানা বাগান সার্বজনীনের ভাবনাই ছিল পৃথিবী গদ্যময়। তো পৃথিবী গদ্যময় বলছে ওরা, তো সেখানে ওরা যে থিমটা আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে খাবারের অপচয়। অনেক মানুষ আছে, অনেক বাচ্চারা আছে যারা দীর্ঘদিন খেতে পায় না বা খাবারের অভাবে অনেকে ভোগে। সেই জায়গায় আমরা অনেকেই আছি যারা খাবার নষ্ট করি, মন হলো না, খেলাম না, খেতে পারছি না। তো এখানে সেটাই তুলে ধরেছে। সামনে যেতেই যেটা দেখাচ্ছে, একটা বিয়েবাড়ির চেয়ার করা আছে, যেমন আমরা বিয়ে বাড়িতে যাই, নিজেদের মতো খাবার খাই, ভালো লাগলো না ফেলে দিলাম, নষ্ট করে দিলাম, কোনো আমাদের গায়ে মানে যায় আসে না। আর এই যে সামনে একটা খুব সুন্দর বড় সার্কেলে মানে থালার মতো করা আছে, যেখানে লেখা আছে পৃথিবী গদ্যময়, ওদের এবারের থিম, ওদের এবারের ভাবনা। তারপরে আমরা যেতেই দেখতে পাচ্ছি এখানে তৈরি হচ্ছে কাবাব। যখন আমরা কাবাব খাই, একটা ওই গোল ওভেনের মধ্যে আমাদের কাবাবটা যে তৈরি করা হয় সেটা ওরা এখানে তুলে ধরেছে। আর সামনে যেতেই দেখতে পাচ্ছি অনেক হাত, যেটা শুধুমাত্র থালা ধরে আছে, যেখানে যারা অনেকেই আছে কোনো খাবার পায় না। তারপরে দেখতে পাচ্ছি ডাস্টবিনে অনেকের মানুষের মুখ দেওয়া আছে, আর ওপরে অনেক আধ খাওয়া ফল, যেমন অল্প হয়তো আমরা ফল খেলাম, খেয়ে আর ভালো লাগলো না, এক কামড় দিলাম, রেখে দিলাম। আর এই যে ওদের মাতৃ প্রতিমা, যেটা ছিল খুবই অসাধারণ। তো তারপর তেলেঙ্গানা বাগান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম গৌরীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব প্রদর্শনী। তো এটাই ছিল ওদের এবারের থিম। তো চলো তোমরা দেখে নাও, আর আমিও দেখি তোমাদের সাথে সাথে। এটা হলো গৌরীবাড়ির মায়ের মূর্তি, যেটা ছিল পুরো অসাধারণ আর অন্যরকম, একটা দেখে একটা অন্যরকম অনুভূতি আসছিল। তো এখন কটা বাজে বলো? 3:03। আর এখন আমরা আছি হচ্ছে উল্টোডাঙা, কি এটা, উল্টোডাঙা বিধান সংঘ। অনেকটাই ঠাকুর দেখা হয়ে গেছে, অনেকটা এক্সস্টেড লাগছে, আর ভালো লাগছে না, এখন শেষের দিকে প্রায়। এরপরে বাড়ি ফেরার একটা প্ল্যান আছে, আর কয়েকটা আমরা চলে এসেছি আরও একটা নতুন প্যান্ডেলে, যেটা হলো লালাবাগান নবাঙ্কুর। তো এবার এই প্যান্ডেলে আমরা যেটা দেখতে চলেছি 8,000 আসল গাছের প্যান্ডেল। হ্যাঁ, আসল গাছের প্যান্ডেল। 8,000 ছোট গাছ, বড় গাছ সব মিলিয়ে প্রায় 8,000 গাছের একটা প্যান্ডেল, যেটা সামনে থেকে ছিল জাস্ট অসাধারণ। অসাধারণ, কোনো আর্টিফিশিয়াল না, কিচ্ছু না, 8,000 আসল গাছের প্যান্ডেল। খুবই সুন্দর ছিল, দারুণ ছিল প্যান্ডেলটা।
আর ঠিক এই সামনেই ছিল লালাবাগান নবাঙ্কুরের প্রতিমা, যেটা ছিল পুরোটাই সবুজের ওপর, মানে ওরা প্রতিমাটাকেও গাছের আকারেই দিয়েছে। মানে অসাধারণ একটা লাগছিল, অসাধারণ একটা ফিলিংস, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, দারুণ দারুণ দারুণ, এক কথায় খুবই সুন্দর। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর আমি একটু জাস্ট ক্লিপটা নিচ্ছিলাম রাস্তার। এত ভিড়, মানে ভোর হয়ে গেছে, তাও মানে কত মানুষ যে ঠাকুর দেখছে সেটা বলার নেই। যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো সব মানুষই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছে, মানে বৃষ্টি থামলেই। তো তারপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সন্তোষ মিত্র স্কোয়ার। তো সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম ছিল লাস ভেগাস ফেয়ার। তো এটা ছিল একটা লাইটিং শো, যেটা ছিল খুবই সুন্দর, মানে ভালো লেগেছে। ফার্স্টে আমি যখন ফোনে দেখছিলাম তখন আমার খুব একটা ভালো লাগছিল না, বাট সামনে থেকে খুব সুন্দর লাগছে। আর এদের ভেতরেও একটা 11Dর একটা শো চলছে, যেখানে অনেক কিছুই দেখানো হচ্ছে। স্পেশালি দেখলাম আমি যেটা ঢুকে দেখেছি সেটা হচ্ছে যে মহিষাসুর মর্দিনী, খুব সুন্দর লাগছিল। বাইরে থেকেও যে সিনটা চলছিল সেটাও খুব সুন্দর লাগছিল, ভেতরেও এই সিনটা চলছিল। বেশ দারুণ দারুণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছিল। বড়দের কতটা ভালো লাগবে জানি না, বাট বাইরের সিনটা বাচ্চাদের ডেফিনেটলি ভালো লাগবে, কারণ বহুত কার্টুন, তারপরে বিভিন্ন কার্টুনের রোল এখানে দেখানো হচ্ছে। তো আশা করি খুব 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 ভালো লাগবে। আর শো কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা বাবলের মানে আসছিল উপর থেকে, যেটা খুব ভালো লাগছে, বাচ্চাদের খুব ভালো লাগবে। আর এটা ছিল সন্তোষ মিত্র স্কোয়ারের মায়ের মূর্তি, যেটা তো অসম্ভব সুন্দর। আর সন্তোষ মিত্র স্কোয়ারের মায়ের মূর্তি সবসময় সাবেকিয়ানাই হয়, তো এক কথায় খুব সুন্দর। তো সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরোতে বেরোতে এখন সকাল হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব, যেটা টালা পার্কের খুবই কাছে, মানে টালা পার্কে ঢোকার আগেই এটা পড়বে। তো এখানকার যে থিমটা ছিল সেটা ছিল পালকি, যেটা এখনকার দিনে তো খুবই কম দেখা যায়, খুবই কম, মানে দু একটা বিয়েবাড়িতে এখন পালকি দেখা যায়, মানে যারা পুরোনো ট্রেডিশনটাকে ভালোবাসে, তো সেটার জন্য যারা ইউজ করে। তাছাড়া তো পালকি প্রায় এখনকার দিনে মানে একদম হারিয়েই গেছে, এখন আর দেখাই যায় না। তো সেই থিমটাই ওরা এখানে সুন্দরভাবে তুলে ধরেছে। আর এই যে সামনে যেতে যেতে ওদের মায়ের মূর্তিটা অসাধারণ ছিল, মায়ের মূর্তিটাও একটা পালকির মধ্যেই বসানো ছিল, যেটা খুব 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 সুন্দর লাগছিল। আমার তো বেসিক্যালি পালকি খুবই ভালো লাগে, দারুণ লাগে। তো এখানকার থিমটাও বেশ খুব মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। এখন বাজে সকাল প্রায় 6:45। আমরা ভেবেছিলাম লাস্ট টালাটা দেখে বাড়িতে যাব, তো টালা প্রত্যয় আস্তে আস্তে তো সকাল হয়ে গেছে। এখন দেখা যাক, সকালেই দেখতে হবে, কারণ টালা প্রত্যয়টা ভেবেছিলাম যে রাত্রেই খুব ভালো লাগবে। তো দেখা যাক এখন সকালবেলায় অ্যাম্বিয়েন্সটা কেমন লাগে, কারণ বিভিন্ন রিলসে রাত্রেবেলার রিলসটাই দেখেছি, সকালে কোনো ভিডিও দেখিনি সেরকম। তো দেখা যাক এখন কেমন লাগে ভোরের সকাল। ভোরের সকাল। আর এখন তো রাস্তা পুরো ফাঁকা, কিন্তু টালাপত্তার ভিতরে প্রচণ্ড ভিড় আছে, মানে এক্সিট দিয়ে আমরা বাইকটা রেখে এখন যাচ্ছি, তো এক্সিটের ওখানে দেখলাম প্রচণ্ড ভিড়। তো আশা করা যায় ভালোই লাইন হবে। আর অনেকটা ঘুরে যেতে হয় টালাপত্তায়, এটাই খুব বাজে একটা ব্যাপার যে অনেক অনেক ঘুরে ঘুরে যেতে হয়। আর আমার তো একদম আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। চেহারার অবস্থাও খারাপ, একরকমভাবে বেরিয়েছিলাম আর একরকমভাবে লাস্ট ইয়ার বেরিয়ে আমরা 12টায় বেরোলে সকাল 10টা-11টায় ঢুকতাম পার ডে। কিন্তু এবার কী হয়েছে, এবার আমরা 8টা সাড়ে 8টায় বেরিয়েছি। সকাল 8টা না হলে 12 ঘন্টা হচ্ছে না, দেখা যাক। না, এটা দেখেই লাস্ট, এটা দেখেই বাড়ি যাব। এরকম লাস্ট আমি মানে 3টে-4টা থেকে শুনছি, আর ভাল লাগছে না। ফাইনালি প্রায় 1 কিলোমিটার হাঁটার পর আমরা এখন ঢুকছি টালা প্রত্যয়ে। টালা প্রত্যয় প্রত্যেকবারের মতোই খুব সুন্দর একটা থিম আমাদের সামনে তুলে ধরে। এবারের ওদের থিম ছিল বিহীন। তো ফার্স্টে যখন ঢুকছিলাম তখন থিমটা সম্পর্কে ওই একটু একটু রিলসে দেখেছি, তো সেরকম কিছু জানতাম না। বাট যখন মানে থিমটার ফিল নিচ্ছি না, একটা অসাধারণ ব্যাপার। মানে একটা টাইমে মনে হচ্ছিল যে আমি এখন শূন্যে ভাসছি, রিয়েলি একটা টাইমে মনে হচ্ছে আমি শূন্যে ভাসছি, আর হয়তো আমি আকাশ ছুঁতে পাবো, হয়তো আমি মেঘটাকে ছুঁতে পাবো, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি এই থিমটাকে নিয়ে বেশি কোনো কথা বলবো না, পুরোটাই তোমরা শুধু দেখতে থাকো, আর পুরো
থিমটার ফিল নিতে থাকো। জানি না রাত্রিবেলায় গেলে কতটা থিমটা ভালো লাগতো বা কিছু, কিন্তু সকালবেলায় আমার নিজের থেকে অসাধারণ ভালো লেগেছে। রাত্রিবেলায় হয়তো আমি এই ফিলটা পেতাম না, এই সকালের ফিলটা হয়তো আমি রাত্রিবেলায় পেতাম না। রাত্রিবেলায় হয়তো একটা অন্যরকম ফিল, বাট সকালের ফিলটা আমার কাছে মনে হয় যেন বেস্ট ফিল ছিল, যেহেতু ওই সাদা ওই তুলোর মতো মেঘগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। আর এখন তো চারিদিকটা আকাশটা একটু মেঘলা মেঘলাই ছিল না, তো মনে হচ্ছিলো এই আরেকটু হাঁটলেই হয়তো মেঘটা ছুঁতে পারবো, আরেকটু হাঁটলেই হয়তো আকাশটা ছুঁতে পারবো। তো ওদের ভাবনা সত্যি একটা অন্যরকম ব্যাপার থাকে, একটা মানে অসাধারণ, যেটা মানে সব কিছুর থেকে আলাদা। আর এই ভেতরটা ওদের সবসময়ই একটু অন্ধকার, একটু ডার্কের ব্যাপারে থাকে, যেখানে মানে ঢুকলে মনে হয় যেন একটা মানে একটা শান্ত নীরব একটা জায়গার মধ্যে ঢুকছি, যেখানে প্রত্যেকটা এই যে সার্কেলগুলো করা আছে সেখানে একটা আলোর মাধ্যমে কিছু রিফ্লেক্ট করছে, যেটা খুব ভালো লাগছে। আমার ছায়াটা স্পেশালি রিফ্লেক্ট করছে। এগুলো হয়তো রাত্রেবেলায় আসলে না এত ক্লিয়ারভাবে দেখতে পেতাম না, কারণ রাত্রিবেলায় এতটাই ভিড় হয়। তাই আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে আমরা বাড়ি ফেরার সময় লাস্টে এটা দেখব, দেখে বাড়ি যাব। অসাধারণ ছিল এটা, জাস্ট অসাম। ভেতরে ঢোকার পর না একটা আলাদাই অনুভূতি মানে কাজ করছিল, একটা স্মুথ একটা সাউন্ড বাজছে, মানে মনটাকে একদম ফ্রেশ করে দিল। আর এটা ছিল ওদের মায়ের মূর্তি, খুবই সুন্দর। তো সকাল সকাল একটা খুব সুন্দর ফিলিংস নিয়ে টালা প্রত্যয় থেকে ঠাকুর দেখে এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আগের দিন 8টার সময় বেরিয়েছিলাম, আর আজকে সকাল প্রায় 7টা বাজে। এখন বাড়ি ফিরে তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম টানা ঘুম দেবো, কিছু খাওয়া দাওয়া করে। কখন যে ঘুম থেকে উঠবো জানি না, আবার রাত্রেবেলায় দেখা যাক যদি কোনো প্ল্যান করা যায় চতুর্থীর নাইটে। তো চলো এখন আমি বাড়ি ফিরি। আশা করি ব্লগটা সবারই খুব ভালো লেগেছে, সবাই কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।